নমস্কার বন্ধুরা, প্ল্যান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হবে এবং ভিডিও প্রতিবেদনে দেখানো হবে সেটা হচ্ছে যে গোলাপের যে সাপ্তাহিক যে খাবার আমরা কি দেব, অর্থাৎ রোজ প্লান্টস উইকলি ফিডিং যে চার্ট সেটা কিন্তু আজকে আপনাদের দেখানো হবে এবং এক সপ্তাহ বা তার একটু বেশি সময় ধরে আমরা কি খাবার গোলাপ গাছে দেব। এছাড়া এই সময় যে আবহাওয়ার চেঞ্জ হচ্ছে বা ওয়েদার যে চেঞ্জ হচ্ছে তার ফলে কিন্তু বিভিন্ন কীটপতঙ্গের আক্রমণ, বিশেষ করে মাইটস, পাউডারি মিল্ডু বা অন্যান্য যে কীটপতঙ্গের আক্রমণ ঘটে, তো সেটা কমানোর জন্য আমরা কি করব এবং কি ফাঙ্গিসাইড এবং কি পেস্টিসাইডে ব্যবহার করব সেটাও কিন্তু আজকে ভিডিওতে থাকছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকুন এবং প্ল্যান্টস কেয়ার নেচার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। বন্ধুরা, এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু কিছুদিন আগেই কিন্তু পটিং করা হয়েছিল, সে সংক্রান্ত একটা ভিডিও কিন্তু আপনাদের দেখানো হয়েছে। তো এই গাছটাতে দেখুন কেমন পাতা চলে এসছে এবং রুট যথেষ্ট কিন্তু ভালো কিন্তু ডেভেলপ করেছে। গাছটা কাছে থেকে দেখলে বুঝতে পারবেন যে কেমনের পাতা বার হয়েছে দেখুন। আর এর সঙ্গে কিন্তু যথেষ্ট রুটও কিন্তু ডেভেলপ করেছে এবং রুট ডেভেলপ করেছে বলেই এত সুন্দর পাতা কিন্তু এসছে। এর সঙ্গে সঙ্গে যে বন্ধুরা, যে আমরা যে সাপ্তাহিক যে খাবার দেব, তো সেই খাবারটা প্রথমেই যেটা বলতে হবে, যেটা কন্টিনিউ চলছে, ধরুন এই গাছটার ক্ষেত্রে যে ছোট গাছ যেটা বসানো হয়েছে বা নতুন যে গাছটা বসানো সেটাতে প্রথমেই যে খাবারটা এনপিকের কথা বলবো সেটা হচ্ছে 12-61-0। এই খাবারটা কিন্তু কন্টিনিউ করতে হবে। সিন্ডার মিডিয়া এবং যদি মাটির মিডিয়া হয় তার ক্ষেত্রে কিন্তু কন্টিনিউ করতে হবে। এবং 12-61-0 এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু গাছে দিতে হবে। এটা সপ্তাহের প্রথম দিন ধরুন আপনারা এই খাবারটা দিলেন, এবং মাটির মিডিয়ার ক্ষেত্রে কিন্তু 2 দিন গ্যাপে খাবারগুলো প্রয়োগ করতে হবে। এবং 12-61-0 পরে যে এনপিকেটা দেওয়া হবে সেটা হচ্ছে, দেখুন এই যে দেখাচ্ছি 13-0-45। এই এনপিকেটা কিন্তু ব্যবহার করতে হবে। এটা একদিন পরে আমরা কিন্তু দেবো, 12-61-0 একদিন পরে 13-0-45 দেবো। আর মাটির গাছের ক্ষেত্রে বা মাটির মিডিয়াতে যদি হয় তাহলে কিন্তু 2 দিন পরে দিতে হবে। এবং এর পরিমাণটাও ঠিক একই, 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু এটা গাছে কিন্তু প্রয়োগ করতে হবে। এবং 13-0-45-এ দেখুন যে নাইট্রোজেন এবং পটাশিয়ামটা আছে, মাঝখানে কিন্তু ফসফরাসটা কিন্তু নেই, জিরো হয়ে আছে। এরপরে যে এনপিকেটা দিতে হবে এর ঠিক একদিন পরে আমরা ব্যালেন্স এনপিকে 90-90-90 দেব, এবং না হলে 20-20-20 কিন্তু দেওয়া যেতে পারে। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যালেন্স এনপিকে 90-90-90, এটাই আমি ব্যবহার করি। এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু এটা গাছে দিতে হবে। এবং ব্যালেন্স এনপিকে আপনারা স্প্রেও করতে পারবেন এবং এরকম স্প্রেয়ার মেশিনে এটা গুলে, অর্থাৎ 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু গাছে স্প্রে করা যেতে পারে। এরপরে যে আরেকটা এনপিকে যেটা ব্যবহার করা যেতে হবে সেটা হচ্ছে 13-0-13। এনপিকে 13-0-13, অর্থাৎ 13 ভাগ এখানে নাইট্রোজেন আছে এবং 13 ভাগ কিন্তু এখানে পটাশিয়াম আছে, আর 40% এখানে ফসফরাস আছে। এটাও 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু গাছে দিতে হবে। এবং মাটির মিডিয়ার ক্ষেত্রে বারবার বলছি, এটা কিন্তু 2 দিন পরের গ্যাপে দিতে হবে এবং এর পরিমাণটা কিন্তু কম হবে, 0.5 গ্রাম করে হবে, সব হাফ গ্রাম করে কিন্তু দিতে হবে মাটির মিডিয়ার ক্ষেত্রে। এরপরে আমরা যে এনপিকেটা ব্যবহার করব এর ঠিক একদিন পরে সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে 0-52-34, 0-52-34 এটা কিন্তু আমরা ব্যবহার করব। এখানে দেখুন নাইট্রোজেনের ভাগ কিন্তু 0 আছে, ফসফরাস 52% এবং পটাশিয়াম 34% কিন্তু এখানে আছে। 0-52-34 এটা 1 গ্রাম 1 লিটার জলে গুলে কিন্তু আমরা ব্যবহার করব।
আর মাটির মিডিয়ার ক্ষেত্রে কিন্তু 0.5 গ্রাম ব্যবহার করতে হবে এবং 2 দিন পরে কিন্তু ব্যবহার করতে হবে, যেহেতু মাটিতে কিন্তু এটা স্টোর হয়ে থাকে। এই এনপিকেগুলো প্রত্যেকটা ব্যবহার করতে হবে। তার সঙ্গে সঙ্গে দেখুন এই যে ম্যাগনেসিয়াম সালফেট বা যাকে আমরা খুব সহজেই এপসাম সল্ট হিসেবে চিনি, এই ম্যাগনেসিয়াম সালফেট, আর তার সঙ্গে দিতে হবে কিন্তু ক্যালসিয়াম সালফেট। এই যেটা দেখুন, এটা যেটা দেখানো হচ্ছে এটা হচ্ছে কিন্তু ক্যালসিয়াম সালফেট। এবং এগুলো প্রত্যেকটাতে কিন্তু এরকম করে লিখে রাখা হয়েছে যাতে এগুলো কিন্তু গুলিয়ে না যায় বা আমরা যদি মিশিয়ে না ফেলি, এবং এই অনুপাতটা কিন্তু উল্টোপাল্টা হয়ে গেলে গাছের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। তো ম্যাগনেসিয়াম সালফেট এবং ক্যালসিয়াম সালফেট এটা 0.5 গ্রাম করে দুটো মিক্সড করে কিন্তু গাছের গোড়াতে প্রয়োগ করা যাবে। এবং এক্ষেত্রে একটা যে বিষয় বলে রাখা প্রয়োজন, যে প্রচণ্ড গরম যখন এপ্রিল বা মে মাসের যখন 40 ডিগ্রি ক্রস করে যাচ্ছে, তখন কিন্তু আমরা কোনোভাবেই ক্যালসিয়াম সালফেট কিন্তু ব্যবহার করব না। এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখুন যে ক্যালসিয়াম সালফেট কিন্তু আমরা তখন গরমের সময় প্রচণ্ড গরমে ব্যবহার করব না, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এরপরে যেটা ব্যবহার করতে হবে বা যেটা দিতে হবে ঠিক এর পরের দিন আমরা মাইক্রোনিউট্রিয়েন্ট হিসেবে অ্যাগ্রোন ম্যাক্স ব্যবহার করতে পারি, বা বায়োভিটা-এক্স ব্যবহার করতে পারি যেটা সিউইড বেসড, বা রেক্সোলিন সিএসকে, এটা কিন্তু ব্যবহার করা যেতে পারে। এর যে কোনো একটা কিন্তু ব্যবহার করব, বা অল্টারনেট করে করে একটা সপ্তাহে আমরা বায়োভিটা-এক্স ব্যবহার করতে পারি বা পরের সপ্তাহে অ্যাগ্রোন ম্যাক্স ব্যবহার করতে পারি। এটা পাউডার ফর্মে হলে 1 গ্রাম 1 লিটার জলে, এবং লিকুইড ফর্মে যদি বায়োভিটা-এক্স হয় তাহলে কিন্তু আমরা লিকুইড ফর্মে হলে 1 ml 1 লিটার জলে গুলে কিন্তু গাছেতে প্রয়োগ করব বা স্প্রে করব এবং গোড়াতে দেব। তো দুটোই আছে, অর্থাৎ পাউডার ফর্মে আছে এবং লিকুইড ফর্মে আছে। তো যেটা ব্যবহার করা হবে ঠিক সেরকমভাবে কিন্তু এটা দিতে হবে। অর্থাৎ এই যে মাইক্রোনিউট্রিয়েন্ট আর এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খোল ব্যবহার করতে পারি। এই যে দেখুন এটা বাদাম খোল, এটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি ডিএপির সঙ্গে, এবং পরিমাণটা কিন্তু খুবই কম হবে। 5 দিন থেকে 6 দিন পচিয়ে নিয়ে তারপর কিন্তু এটা ব্যবহার করতে হবে। 100 গ্রাম আমরা বাদাম খোল বা সর্ষের খোল নিতে পারি, এবং তার সঙ্গে 5 গ্রাম মতন ডিএপি নেব। তাকে 5 দিন ধরে আমরা এটাকে ডিকম্পোস্টের জন্য রেখে দেবো। তার থেকে আমরা অল্প পরিমাণ নিয়ে, অর্থাৎ 100 ml 1 লিটার জল হলে 100 ml নিয়ে আমরা সেটাকে আবার 1 লিটার জলে মিক্সড করে নেব, এবং তারপরে কিন্তু গাছেতে অল্প করে করে প্রয়োগ করব, 50 ml করে প্রয়োগ করব, এবং গাছের সাইজ অনুযায়ী ছোটো গাছ বা বড়ো গাছ সেই হিসেবে কিন্তু দিতে হবে। আর 1 সপ্তাহে আমরা বাদাম খোল দেবো, পরের সপ্তাহে আমরা কিন্তু সর্ষের খোল কিন্তু ব্যবহার করতে পারি, কিন্তু পরিমাণটা খুবই কম হবে। আর বৃষ্টির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, খারাপ ওয়েদার হলে কিন্তু, অর্থাৎ মেঘলা ওয়েদার বা বৃষ্টির ওয়েদার হলে কিন্তু কোনো রকম খোল কিন্তু গাছে প্রয়োগ করা যাবে না, এটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। এবং খোলের যে অনুপাতটা আমি বললাম সবসময় কিন্তু কম রাখতে হবে, ডিএপিও কম রাখতে হবে। আর মাটির মিডিয়ার ক্ষেত্রে প্রত্যেক গাছ পিছু 2 থেকে 3টে দানা কিন্তু তার বেশি কিন্তু ডিএপি দেওয়া যাবে না। আরেকটা হচ্ছে যে আমরা প্রিচিয়ার কিন্তু অবশ্যই ব্যবহার করব প্রতি 10 দিন অন্তর। এখানে বন্ধুরা, পিচিআর হিসেবে আমরা মিরাকুলান ব্যবহার করব, যার কম্পোজিশন হচ্ছে ট্রাইকন্টানল 0.05 ইসি। এটা সাধারণত 1 ml 1 লিটার জলে গুলে কিন্তু গাছের ফলিওর বা পাতাতে কিন্তু স্প্রে করতে হবে। আর এর সঙ্গেই আমরা সুপার সোনাটা, সেটা 1 ml 1 লিটার জলে গুলে কিন্তু স্প্রে করব। দুটো অল্টারনেট করে কিন্তু আমরা ব্যবহার করব। 1 সপ্তাহে বা 10 দিন পরে আমরা প্রথম মিরাকুলান দেবো, তারপরে কিন্তু আবার ফের 10 দিন পরে যখন আবার স্প্রে করবো তখন সুপার সোনাটা কিন্তু স্প্রে করতে হবে। এছাড়া পিজিআর হিসেবে প্ল্যানোফিক্সও কিন্তু স্প্রে করা যেতে পারে, এটা কিন্তু করা যেতে পারে। বন্ধুরা, এই সমস্ত এনপিকে, পিজিআর এবং যে মাইক্রোনিউট্রিয়েন্ট এর সঙ্গে সঙ্গে আমরা আরও কিছু জিনিস কিন্তু গাছের ক্ষেত্রে ব্যবহার করব, এবং তার মধ্যে হচ্ছে যেটা বলতে হবে প্রথমেই একটা জিনিস হচ্ছে যে জিঙ্ক কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এটা 15 দিন বা 20 দিন অন্তর 1 গ্রাম 1 লিটার জলে কিন্তু এটা গুলে ব্যবহার করব। এটা মিক্সড খাবারের ক্ষেত্রে কিন্তু জিঙ্ক কিন্তু দেয়া আছে।
তো জিঙ্ক আমরা ব্যবহার করব 15 দিন বা 20 দিন বাদে বাদে গ্যাপ রেখে রেখে আমরা কিন্তু ব্যবহার করব। আর একটা যে বিষয় হচ্ছে যে দেখুন, এই যে মিক্সড খাবার কিন্তু আমার গোলাপের যে ফিডিং যে মিক্সড খাবার সেটা কিন্তু বানানো আছে। এটা কিন্তু আমি ব্যবহার করি এবং এটা সপ্তাহে কিন্তু একবার করে ব্যবহার করি। আপনারা এটা এই যে খাবারগুলো বললাম সেগুলো কিন্তু সাধারণত মিক্সড খাবারে থাকে, সুতরাং আপনারা এই খাবারগুলো প্রয়োগ করলে মিক্সড খাবারটা 15 দিন বা 20 দিন অন্তর কিন্তু ব্যবহার করবেন। ভালো করে বুঝে নিয়ে তারপর কিন্তু মিক্সড খাবার এবং এই সমস্ত খাবারগুলো অবশ্যই ব্যবহার করা উচিত। সবথেকে ভালো হচ্ছে যদি এই খাবারগুলি আপনারা গাছের ক্ষেত্রে ব্যবহার করুন, তাহলে কিন্তু ডেভেলপ ভালো হবে। আর বেশি পরিমাণে খাবার হলে কিন্তু ক্ষতি হতে পারে। আর যে নতুন যে গাছটা বসানো হয়েছে সিনার মিডিয়াতে, তার কুঁড়িটা কিন্তু কেটে দেওয়া হলো, কারণ এই যে কুঁড়ি থাকলে কিন্তু গাছের গ্রোথ কিন্তু ভালো হবে না, রুট ডেভেলপমেন্ট ভালো হবে না এবং ওভারঅল ডেভেলপমেন্ট কিন্তু ভালো হবে না। তো অবশ্যই কিন্তু নতুন গাছের ক্ষেত্রে কিন্তু কুঁড়িগুলো কেটে দিতে হবে। বন্ধুরা, এইরকমভাবে কিন্তু নতুন গাছের ক্ষেত্রে কিন্তু কুঁড়িগুলো অবশ্যই কেটে দিতে হবে, কিন্তু ফুল কিন্তু নেওয়া যাবে না। আস্তে আস্তে গাছটা স্টেবল হলে এবং গাছটার বৃদ্ধি ভালো হলে তারপর আস্তে আস্তে কিন্তু আমরা সিজনে গিয়ে শীতকালে গিয়ে কিন্তু আবার ফুল নিতে শুরু করব। একই সঙ্গে যে বড় গাছের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ফুল অবশ্যই কিন্তু কেটে দিতে হবে। এই যে বন্ধুরা, এখানে দেখুন, এই যে ফুল, এর মধ্যে এই যে লাল এই ফুলটাকে কেটে দেওয়া হচ্ছে, কারণ গাছের গ্রোথ ঠিক রাখার জন্য মাঝে মাঝে কিন্তু গাছের ফুল কিন্তু কেটে দিতে হবে, কারণ ফুল থাকলে গাছের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু খুব ভালো হয় না। তাই কিন্তু অবশ্যই কিন্তু গাছের ডেভেলপ ভালো করতে গেলে ফুল কিন্তু কেটে দিতে হবে। গাছ ভালো থাকলে ফুল কিন্তু সবসময় হতে থাকবে সারা বছর ধরেই। এই জন্য আগে গাছের ডেভেলপ করতে হবে, তারপর কিন্তু ফুল নিতে হবে। এটাই হচ্ছে সিন্ডার মিডিয়া বা আমার যে মাটির মিডিয়া দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ফর্মুলা মেনে চলা অবশ্যই কিন্তু উচিত। গাছ যত হেলদি হবে তত বেশি কিন্তু ফুল আমরা নিতে পারব। আরও যে বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা প্রয়োজন সেটা হচ্ছে যে গাছের ক্ষেত্রে কিন্তু প্রতিদিন শাওয়ারিং কিন্তু করাতে হবে সকাল এবং বিকালে। গোলাপ গাছ শাওয়ারিং খুব ভালো পছন্দ করে। প্রচণ্ড গরমের সময় অবশ্যই কিন্তু ঠান্ডা জল স্প্রে করতে হবে গাছেতে। আর পিজিআর বা ফাঙ্গিসাইড বা পেস্টিসাইডগুলো কিন্তু নির্দিষ্ট নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণে কিন্তু গাছেতে প্রয়োগ করতে হবে। বেশি পরিমাণে কিন্তু কোনোভাবেই কিন্তু প্রয়োগ করা যাবে না। বেশি পরিমাণে প্রয়োগ করলে কিন্তু গাছের ক্ষেত্রে ক্ষতি হবে, গাছ সেটা নিতে পারবে না এবং গাছ অনেক ক্ষেত্রে কিন্তু মারা যাবে। সুতরাং সঠিক নিয়ম মেনে করতে হবে। আর সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে যদি খাবার বেশিও হয়ে যায় তাহলে কিন্তু, যেহেতু ড্রেনেজ সিস্টেমের মাধ্যমে সিন্ডার দিয়ে জলের মাধ্যমে বার হয়ে চলে যায়, তাহলে কিন্তু তেমন কিন্তু ক্ষতি সাধারণত হয় না সিন্ডার মিডিয়ার ক্ষেত্রে। গাছ কিন্তু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে। কিন্তু সয়েল মিডিয়া বা মাটির মিডিয়ার ক্ষেত্রে সেটা সম্পূর্ণ আলাদা। সয়েল মিডিয়ার ক্ষেত্রে সাধারণত গাছের যে খাবারগুলো সেগুলো কিন্তু স্টোর হয়ে যায়, ফলে স্টোর হয়ে যাওয়ার জন্য নিয়মিত কিন্তু প্রতিদিন অর্থাৎ খাবার কিন্তু দেওয়া যাবে না। এটা গ্যাপ দিয়ে দিয়ে কিন্তু সয়েল মিডিয়াতে খাবার ব্যবহার করতে হবে। আর এই সময় মাকড়, মাইটস বা এফিডস, এর সঙ্গে পাউডারি মিলু ইত্যাদির আক্রমণ হতে পারে। তো এই সময়ে আমরা যেটা গাছে স্প্রে করব কীটনাশক হিসেবে, সেটা হচ্ছে ইমিডাক্লোপ্রিডের কনফিডার। এটা স্প্রে করবো 1 ml 1 লিটার জলে। তাছাড়া যে আমাদের যে কাকা যে বায়ো যে কীটনাশক আছে সেটাও কিন্তু 1 ml 1 লিটার জলে স্প্রে করতে হবে 15 দিন ছাড়া ছাড়া এবং অল্টারনেট করে। প্রথমে যদি আমরা কনফিডার করি তো আর 15 দিন পরে আমরা কিন্তু কাকা স্প্রে করবো। তো এইভাবে কিন্তু কীটনাশকগুলো স্প্রে করতে হবে। তো বন্ধুরা, সয়েল মিডিয়া এবং সেন্টার মিডিয়া দুটোরই কিন্তু যে খাদ্য তালিকা সেটা কিন্তু বিস্তৃতভাবে কিন্তু জানানো হলো। যে উইকলি যে ফিডিং যে ফার্টিলাইজার চার্ট সেটা কিন্তু জানানো হলো। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং লাইক করবেন। এবং এখানে বন্ধুরা ভিডিওটা শেষ করছি। সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।